মাত্র 10 বছর বয়সের ছোট্ট এই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করে একটা জঘন্য লোক। কিন্তু স্বার্থপর এই পৃথিবীতে বাচ্চাটার কিডন্যাপিং ঘিরে সবাই নিজেদের স্বার্থ হাসিল করতে শুরু করে। কিডন্যাপার যখন ওই বাচ্চাটির পরিবারের কাছে 50 লক্ষ টাকা দাবি করে, তখন ওই বাচ্চাটির আপন মা তার নিজের বাবার কাছ থেকে 60 লক্ষ টাকা নিয়ে 10 লক্ষ টাকা নিজের কাছে রেখে দেয়। এছাড়াও তার বাবা নিজের ফেমাস হওয়ার জন্য ওই বাচ্চাটাকে ব্যবহার করে আসছিল। বাচ্চাটার বাবার বন্ধুও একসময় কিডন্যাপার সেজে তার বাবার কাছে টাকা চাইতে শুরু করে। এছাড়াও ওই বাচ্চাটার আশেপাশে থাকা সবাই এমনভাবে ওই কিডন্যাপিং ঘিরে শুধুমাত্র নিজেদের জঘন্য রূপ দেখাতে শুরু করে, যা দেখলে আপনি শুধু ভাববেন এটাই হয়তো দুনিয়ার আসল রূপ। এই মুভির প্রতিটা টুইস্ট আপনাকে শুধুই ভাবাবে দুনিয়া কতটা জঘন্য জায়গা হতে পারে। তাহলে চলুন দেখা শুরু করা যাক আগলি নামের 2013 সালে মুক্তি পাওয়া এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে এর প্রধান ক্যারেক্টার শালিনীকে দেখানো হয়। শালিনী তার লাইফ নিয়ে খুবই ডিস্টার্ব একজন মহিলা ছিল। সারাদিন সে মদ খেত এবং টিভি দেখত। একদিন শালিনী তার মুখের মধ্যে একটা পিস্তল ঢুকিয়ে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু তখন সেখানে তার মেয়ে কালী চলে আসায় সে আর সেটা করতে পারে না। কালী তার মাকে বলে তার বাবার কাছে ফোন করতে, কিন্তু শালিনী তা না করে উল্টো তার মেয়েকে প্রচণ্ড মারে। কিছুক্ষণ পর কালীর বাবা রাহুল তাকে নিতে আসে। রাহুল আর শালিনীর মধ্যে কয়েক বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছিল। ডিভোর্সের পর শালিনী পুলিশ অফিসার সৌমিককে বিয়ে করে। কালী এখন তাদের কাছেই থাকে, আর রাহুল সপ্তাহে একদিন কালীর সাথে দেখা করতে অনুমতি পায়। সে তাকে ঘুরতে নিয়ে যায়, তার সাথে সময় কাটায়। সুতরাং আজও সেরকমই একটি দিন ছিল। এর পরের সিনে দেখানো হয় সৌমিক পুলিশ স্টেশনে নিজের কাজ করছে। সে অনেক বড় একজন পুলিশ অফিসার। তখন শালিনীর ভাই সিদ্ধার্থ তার সাথে দেখা করতে আসে। সিদ্ধার্থ প্রায় সবসময়ই সৌমিকের কাছে টাকা চাইতে আসতো, আর আজকে সে সৌমিককে অফার দিয়েছিল তারা দুইজন যদি আইফোনের স্মাগলিং করতে পারে তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। অন্যদিকে শালিনীও সৌমিককে ফোন দিয়ে টাকা চাচ্ছিল। সৌমিক এবার খুব রেগে যায়। সে গিয়ে সিদ্ধার্থর ফোনটা ভেঙে ফেলে এবং তাকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। অন্যদিকে রাহুল কালীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাহুল একজন স্ট্রাগলিং অ্যাক্টর ছিল। সে কাজের জন্য অনেক জায়গায় ট্রাই করছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না। পরের দিন রাহুলের একটা অডিশন ছিল। অডিশনের স্ক্রিপ্ট নেওয়ার জন্য রাহুলের একজনের সাথে দেখা করার কথা ছিল, আর সেটা তারই বন্ধু ছিল। রাহুল কালীকে বলে, তুমি 5 মিনিট গাড়িতে অপেক্ষা করো, আমি একটা কাজ সেরে এখনই চলে আসছি। কালী তার বাবার ওপর রেগে যায়, কারণ তাদের পুরো সপ্তাহের মধ্যে শুধু শনিবারই দেখা করার অনুমতি আছে। তাও সে ব্যস্ত থাকে। রাহুল কালীকে অনেক কষ্টে বুঝিয়ে সেখানে রেখে সে ওপরে চলে যায়। রাহুল চলে যাওয়ার পর কালী ফোনে গান শুনছিল। তখন সেখানে একজন মাস্ক বিক্রি করা লোক আসে। সে মাস্ক পরে কালীকে খেলনা কেনার জন্য ডাকতে থাকে। কালী প্রথমে সেদিকে খেয়াল করে না, কিন্তু খেলনাওয়ালার খেলা দেখে কালী এনজয় করছিল। অন্যদিকে কিছুক্ষণ পরেই তার বন্ধু চৈতন্য সেখানে চলে আসে। চৈতন্য পেশায় একজন কাস্টিং ডিরেক্টর ছিল। সে রাহুলের জন্য অডিশনের স্ক্রিপ্ট নিয়ে আসে। চৈতন্য রাহুলকে বলে, কালীকে তো নিচে গাড়িতে দেখলাম না, ওকে কোথায় রেখে এসেছিস? এটা শুনে রাহুল দৌড়ে নিচে চলে আসে। সে কালীকে সব জায়গায় খুঁজতে থাকে। রাহুল আর চৈতন্য আশেপাশে সবার কাছে কালীর ব্যাপারে জানতে চায়, কিন্তু কেউ কিছুই বলতে পারছিল না। চৈতন্য সেই খেলনাওয়ালার কাছেও কালীর ব্যাপারে জানতে চায়, কিন্তু সে কিছুই বলছিল না। এরই মধ্যে তার কাছে থাকা ফোনটা বেজে ওঠে। চৈতন্য খেলনাওয়ালার কাছে কালীর ফোন দেখতে পায়, আর এটাতেই তার বাবা রাহুল ফোন দিচ্ছিল। চৈতন্য তখন জিজ্ঞেস করে, এই ফোনটা কোথায় পেয়েছিস? এটা শুনে ওই খেলনা বিক্রিওয়ালা সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। রাহুল আর চৈতন্য তার পেছন পেছন ছুটতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয় না। খেলনাওয়ালা লোকটি একটা গাড়ির নিচে পড়ে সেখানেই মারা যায়। এরপর রাহুল আর চৈতন্যকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। পুলিশ জানতে চায় ওই খেলনাওয়ালা কিভাবে মারা গেল। রাহুল তাকে সবকিছু খুলে বলে। এরপর পুলিশ কালীকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা প্রথমে ওই খেলনাওয়ালার ব্যাপারে তদন্ত শুরু করে। তারা জানতে পারে ওই খেলনাওয়ালার নাম শ্রী লাল কুমার। সে তার ফুফুর সাথে একটা বস্তিতে থাকতো। তার ফুফু খেলনা বানাতো, আর শ্রী লাল কুমার সেগুলো বাজারে বিক্রি করত। সারাদিন পেরিয়ে যায়, কিন্তু কালীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে শালিনী রাহুলকে ফোন দিয়ে বলে সে যেন কালীকে সময় মতো বাসায় পৌঁছে দেয়। এরপর পুলিশ ইন্সপেক্টর তার সিনিয়র অফিসারকে ফোন করে কালীর কেসের ব্যাপারে বলে, আর সিনিয়র অফিসার ছিল সেই সৌমিক। সৌমিক তখন তাকে বলে, খুঁজে দেখো, রাহুলই হয়তো কালীকে কিডন্যাপ করেছে এবং সে এখন কিডন্যাপিংয়ের ব্যাপারে সবকিছু উল্টাপাল্টা বলছে। আর এই পুলিশ অফিসার সৌমিক কিন্তু আসলে রাহুলের এক্স স্ত্রী অর্থাৎ শালিনীর বর্তমান হাজবেন্ড।
পুলিশ তখন রাহুলকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিছুক্ষণ পর সেখানে সৌমিক আসে। রাহুল বলে, কালী আমার মেয়ে, আমি কালীকে কেন কিডন্যাপ করতে যাব? শুধু শুধু আমাকে কেন দোষ দেওয়া হচ্ছে? সৌমিক তখন রাহুলকে একটা ফোন রেকর্ড শোনায়। সৌমিক শালিনীর ওপর নজর রাখার জন্য তার ফোন ট্যাপ করেছিল। সেখানে শোনা যায়, গত সপ্তাহে যখন রাহুল কালীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল তখন রাহুল এবং শালিনীর মধ্যে ঝগড়া হয়। আর কালী বলে সে বাড়িতে যেতে চায় না। এটা শুনে শালিনী রাহুলকে সৌমিকের ভয় দেখায়। তখন রাহুল শালিনীকে বলে সে কালীকে নিয়ে যায়। এই রেকর্ড শুনিয়ে সৌমিক রাহুলকে বলে, কালীকে তোমার সাথে দেখা করতে দেওয়া হবে না, তাই তুমি কালীকে কিডন্যাপ করেছো। এরপর সৌমিক রাহুলকে মারতে শুরু করে। রাহুল সৌমিকের পা ধরে বলে, আমি কালীকে কিডন্যাপ করিনি। এরই মধ্যে রাহুলের ফোনে একটা কল আসে। সৌমিক ফোন রিসিভ করে। তখন অপর পাশের লোকটা বলে, যদি তোর মেয়েকে জীবিত ফেরত চাস তাহলে 10 লক্ষ টাকা নিয়ে আয়। এই কথা শুনে সৌমিক শ্রী লাল কুমারকে এই কেস থেকে ক্লোজ করে দেয়। আর এই ফোন করা লোকটাকে ট্র্যাক করার জন্য পুলিশকে কাজে লাগিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই এই ফোন করা ব্যক্তিটি আসলে অন্য কেউ নয়, সে ছিল রাহুলের বন্ধু চৈতন্য। চৈতন্য নতুন সিম কার্ড কিনে রাহুলকে হুমকি দেওয়ার জন্য কল দিয়েছিল। এরপর চৈতন্য অডিশনের জন্য 9 থেকে 10 বছরের বাচ্চা মেয়েদের খোঁজ করা শুরু করে। আর তাদের স্ক্রিপ্টে কিডন্যাপ হওয়ার পরের ডায়লগ দেওয়া থাকে। চৈতন্য অডিশনের কোনো বাচ্চাকে দিয়ে অ্যাক্টিং করিয়ে রাহুলকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল, যাতে সে 10 লক্ষ টাকা পেয়ে যায়। চৈতন্যর অনেক ঋণ ছিল, তাই কালীর কিডন্যাপ হওয়ার এই সুযোগটা সে খুব ভালোভাবে কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু পুলিশ চৈতন্যর ফোন ট্র্যাক করে তাকে ধরে ফেলে। অন্যদিকে সৌমিক রাহুলকে পুলিশ স্টেশনে আটকে রেখে বাড়ি ফিরে আসে। শালিনীও কালীর কিডন্যাপ হওয়ার বিষয়টা জানতে পারে। পরের দিন সকালে রাহুল পুলিশের রিভলভার নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে থানা থেকে পালিয়ে যায়। সৌমিক রাহুলকে খুঁজতে বেরিয়ে পড়ে। সৌমিক শালিনীরও ফোন ট্যাপ করেছিল। শালিনী তখন তার ফ্রেন্ড রাকির সাথে ফোনে কথা বলছিল। ফোনের কথা শুনে পুরনো কিছু মনে পড়ে যায়। সৌমিক, শালিনী এবং রাহুল আসলে একই কলেজে পড়াশোনা করত। রাহুল আর শালিনী একে অপরকে ভালোবাসত, কিন্তু সৌমিকও শালিনীকে অনেক পছন্দ করত। কিন্তু একদিন সৌমিক শালিনীকে প্রপোজ করে। এতে রাহুল খুব বাজেভাবে সৌমিককে সেখানে মারে। এরপর রাহুল আর শালিনীর বিয়ে হয়। তাদের একটি মেয়ে বাচ্চা হয়, কিন্তু তাদের সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছিল না। রাহুলের কোনো কাজ ছিল না, আর শালিনীকেও তার সব স্বপ্ন ভেঙে ফেলতে হয়েছে। এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। অন্যদিকে সৌমিক সবসময় শালিনীর ওপর নজর রাখত। ততদিনে তার পুলিশের চাকরি হয়ে যায়। সে যেভাবেই হোক রাহুলকে শিক্ষা দিতে চেয়েছিল, তাই সবসময় শালিনীর ওপর সে নজর রাখা শুরু করে। একদিন রাহুল এবং শালিনীর মধ্যে ঝগড়া হওয়ার পর রাহুল শালিনীকে মারধর করে রুমে আটকে রেখে দেয়। তখন সৌমিক সেখানে চলে আসে। সে শালিনীকে সাহায্য করে। শালিনীও রাহুলের ওপর বিরক্ত ছিল, তাই রাহুলকে ডিভোর্স দিয়ে সে সৌমিককে বিয়ে করে এবং তার সাথে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে। কিন্তু সৌমিক শালিনীকে ভালোবাসতো না। সে শুধুমাত্র তাদের দুজনের ওপর কলেজ লাইফের প্রতিশোধ নেওয়ার জন্য শালিনীকে বিয়ে করেছিল। এরপর থেকে সৌমিক শালিনীকে এক প্রকার ঘরবন্দি করে রাখে আর সবসময় তার উপর নজর রাখে। এর পরের সিনে দেখানো হয় সৌমিক থানায় পৌঁছায়। অন্যদিকে রাহুল পালিয়ে গিয়ে সবার আগে চৈতন্যকে ফোন করে। তখন সৌমিক তাকে বলে চৈতন্যই তাকে টাকার জন্য ব্ল্যাকমেইল করেছে। রাহুল সৌমিকের কথা বিশ্বাস করে না। রাহুল তাকে বলে, চৈতন্য ভালো করেই জানে আমার কাছে কোনো টাকা নেই, ও কেন এরকমটা করবে? তুমি ওকে আটকে রেখে আমাকে তোমার ট্র্যাপে ফেলতে চাইছো, কিন্তু আমার সাথে এইসব গেম খেলে কোনো লাভ হবে না। রাহুল ফোনটা কেটে দেয়। কিন্তু সৌমিক আবার তাকে কল করে এবং বলে, তোমার আর আমার দুজনের লক্ষ্য হচ্ছে কালীকে খুঁজে বের করা। এরপর রাহুল সৌমিকের সাথে দেখা করে। সৌমিক বলে সে কালীকে খুঁজে বের করবে। এরপর সৌমিক রাহুল আর চৈতন্যকে ছেড়ে দেয়, কিন্তু রাহুলের তার কথা বিশ্বাস হয় না। রাহুল ভাবে সৌমিকই হয়তো সব কিছু করেছে, যাতে রাহুল তার মেয়ের সাথে দেখা করতে না পারে। আর এখন নিজে ভালো সাজার জন্য সে নাটক করে যাচ্ছে। অন্যদিকে সৌমিক পুরো শহরের পুলিশকে কালীকে খোঁজার জন্য কাজে লাগিয়ে দিয়েছে। কালীকে খুঁজতে গিয়ে আরও অনেক চাইল্ড রেকেটিং ট্রাফিক ধরা পড়েছে। অনেক নিখোঁজ বাচ্চাকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু আরও 2 দিন পার হয়ে গেলেও কালীর আসলে কোনো সন্ধান পাওয়া যায় না। অন্যদিকে চৈতন্য অডিশন দেওয়া বাচ্চাদের মধ্যে একজনের ভয়েস সেট করে, সেটাকে সে রেকর্ড করে। এরপর নিজের ভয়েস চেঞ্জ করে কিডন্যাপার সাজে। এরপর সে রাহুলকে অনলাইনে কল করে, যাতে এবার আর পুলিশ তাকে ট্রেস করতে না পারে। চৈতন্য রাহুলকে ফোন করে ওই বাচ্চার ভয়েসটা শোনায় এবং তার থেকে 20 লক্ষ টাকা মুক্তিপণ চায়।
এছাড়া সে আরও বলে সে যদি টাকা না দেয় তাহলে সে কালীকে মেরে ফেলবে। ফোন কাটার পর রাহুল চৈতন্যকে ফোন করে আর কিডন্যাপারের ব্যাপারে সবকিছু খুলে বলে। চৈতন্য বলে সৌমিকের থেকে টাকা নিয়ে কালীকে কিডন্যাপারের হাত থেকে বাঁচা। রাহুল তখন তাকে বলে সৌমিকের কাছে টাকা চাইলে ও দিবে না, ও শুধু মহান হওয়ার নাটক করছে, কালীকে যেভাবেই হোক ওই কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে হবে। রাহুল বুঝতে পারে না কিভাবে এত টাকা সে জোগাড় করবে। অন্যদিকে সৌমিক রাহুলের ফোন ট্র্যাপ করে তার সব কথা শুনছিল। সৌমিক রাহুলের ওপর নজর রাখার জন্য পুলিশ অফিসার পাঠায়। অন্যদিকে শালিনীকে সবসময় বাড়ির ভেতরে আটকে রাখা হতো। সৌমিকের অনুমতি ছাড়া কোথাও বের হওয়ার তার নিয়ম ছিল না, কিন্তু শালিনী এবার সেই নিয়ম ভেঙে ফেলে। সে সৌমিককে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। একজন পুলিশ অফিসার সবসময় শালিনীর ওপর নজর রাখত। সে শালিনীকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শালিনী কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে তার ফ্রেন্ড রাকির বাড়িতে এসে পৌঁছায়। রাকি, রাহুল এবং শালিনী এই দুইজনেরই বন্ধু। আসলে তারা তিনজন একসাথেই একই কলেজে পড়তো। কিডন্যাপার যখন ফোন করেছিল তখন রাহুল রাকির বাড়িতেই ছিল, তাই সে সব ঘটনা জানতো। শালিনী রাকিকে বলে কালী কিডন্যাপ হয়ে গিয়েছে। সৌমিক আমাকে বলেছে রাহুলই নাকি এসব করেছে। আমি রাহুলকে কালীর সাথে দেখা করতে দিতে চাচ্ছিলাম না, তাই ও আমার মেয়েকে নিয়ে লুকিয়ে রেখেছে। রাকি তখন বলে কালী রাহুলের কাছে নেই, কালী সত্যিই কিডন্যাপ হয়েছে, আর কিডন্যাপার 20 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। রাকি শালিনীকে বলে টাকা দিয়ে দেওয়াই হয়তো তোর বুদ্ধিমানের কাজ হবে, এইসব কেসে রিস্ক নেওয়া মোটেও উচিত না। আজকাল কত রকমের ঘটনা ঘটে, আর ওরা যদি জানতে পারে তোর হাজব্যান্ড পুলিশ অফিসার তাহলে তো বিপদ আরও বাড়বে। শালিনী এসব কথা শুনে টাকা কোথা থেকে জোগাড় করবে সেই চিন্তা করতে থাকে। শালিনী রাকির বাড়ি থেকে বের হওয়ার পর তার ভাই সিদ্ধার্থ তার সাথে দেখা করতে আসে। সিদ্ধার্থেরও অনেক টাকা ঋণ ছিল, সে সৌমিকের দেওয়া টাকা দিয়েই চলতো। এখন সৌমিক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই সে এখন শালিনীর কাছে টাকা চাইতে এসেছে। কিন্তু শালিনী তার ভাইকে থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে রাহুল আবার চৈতন্যের কাছে ফোন করে। রাহুল বলে আমরা কারো কাছ থেকে 20 লক্ষ টাকা ধার নিতে পারি না। চৈতন্য বলে কে দেবে 20 লক্ষ টাকা, তুই তো কোনোভাবে টাকা শোধ করতে পারবি না, আর আমার উপর আগে থেকে ঋণের বোঝা পড়ে আছে, এতগুলো টাকা কেউই দিতে রাজি হবে না। রাহুল তখন বলে তাহলে আমরা কি করব, টাকা কোথায় পাবো? এবার চৈতন্য রাহুলকে একটা আইডিয়া দেয়। একটা গ্যাং সেদিন রাতে জুয়েলারি শপ লুট করতে যাচ্ছিল। চৈতন্য রাহুলকে তাদের সাথে যোগ দিতে বলে। জুয়েলারি শপ লুট করার সময় ধরা পড়ার চান্স কম, আর তাদের টাকার জোগাড়ও হয়ে যাবে, তাই এটা করাই তাদের জন্য বেস্ট একটা অপশন হবে। রাহুল প্রথমে চৈতন্যের কথায় রাজি হয় না। চৈতন্য বলে এটা ছাড়া তোর কাছে আর কোনো অপশন নেই, যদি কালীকে বাঁচাতে হয় তাহলে টাকা জোগাড় করতেই হবে, আর এতগুলো টাকা কোনো ইলিগাল ওয়ে ছাড়া পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। চৈতন্য রাহুলকে এই কিডন্যাপিংয়ের কেস ধামাচাপা দেওয়ার জন্য একটা আইডিয়া দেয়। চৈতন্য বলে সৌমিককে এই কেস থেকে সরাতে হলে নতুন কোনো কিডন্যাপিংয়ের কেস তার সামনে আনতে হবে, আর এই কাজ করার জন্য আমাদের কাউকে কিডন্যাপ করতে হবে। রাহুল বলে এখন আবার কিডন্যাপ কাকে করব? চৈতন্য বলে তারা রাকির হাজব্যান্ডকে কিডন্যাপ করবে। এটা শুনে রাহুল হাসে। এটা শুনে রাহুল বলে পাগলের মতো কথা বলিস না। চৈতন্য রাহুলকে খুব ভালোভাবে বোঝায়। সে বলে রাকি এমনিতেও তার হাজব্যান্ডকে ভালোবাসে না, তাই কিডন্যাপ হলেও তার কোনো সমস্যা নেই। এসব শুনে রাহুল চৈতন্যকে দেখা করতে বলে। এরপর রাহুল পুরনো কিছু কথা মনে করে। তখন রাহুল আর শালিনী একসাথে থাকতো। শালিনী রাহুলকে বলে মানুষ হয়তো ঠিকই বলে যে তুমি অ্যাক্টিং পারো না, তোমার এসব ছেড়ে অন্য কিছু ট্রাই করা উচিত। রাহুল শালিনীর কথা শুনে রেগে গিয়ে বলে হয়তো মানুষ সত্যি কথাই বলে, হয়তো বা আমার অ্যাক্টিং করার স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আমি এখানে অ্যাক্টিং করতে এসেছি, তাই আমি এই কাজটাই করব। অন্য কারো কথাই আমি আমার প্যাশন ছেড়ে দিতে পারবো না। শালিনী তাকে বলে তাহলে আমাদের কি হবে, আমরা কি করব? আমি আর কতদিন বাবার কাছ থেকে এভাবে টাকা চেয়ে এনে সংসার চালাবো? রাহুল বলে তুমি তোমার বাবার থেকে নিজের প্রয়োজনের জন্য টাকা চাও, নিজেই সেগুলো খরচ করো, এখানে আমি কি করতে পারি? শালিনী বলে আমি বাবার থেকে টাকা আনি কারণ তুমি আমার কোনো খরচা দাও না, এগুলো তো তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। রাহুল তখন বলে তুমি ভালো করে জানো যে আমি ইনকাম করি না, তোমাকে টাকা কোথা থেকে দেব? আর আমি কি তোমাকে বেঁধে রেখেছি নাকি? তোমার যেখানে যেতে ইচ্ছে হয় চলে যাও। রাহুল শালিনীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর চৈতন্য রাহুলদের বাড়িতে আসে। চৈতন্য শালিনীকে বলে তুমি কখনো অ্যাক্টিংয়ের জন্য ট্রাই করোনি কেন? তুমি তো দেখতে অনেক সুন্দর, চাইলেই তো তুমি হিরোইন হতে পারতে। শালিনী বলে তারও এক সময় মডেলিং করার খুব শখ ছিল, 2-1 বার ট্রাই করেছিল সে, কিন্তু
কিন্তু বিয়ে হওয়ার পর আর সুযোগ হয়ে ওঠেনি। শালিনী ভাবে হয়তো চৈতন্যকে বললে সে কোনো সুযোগ তৈরি করে দেবে, তাই শালিনী কালীকে দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর মডেলিংয়ের ড্রেস পরে চৈতন্যকে ইমপ্রেস করার চেষ্টা করে। রাহুল পরে তাদের এইসব ঘটনা জানতে পারে, তাই এরপর থেকে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। কিন্তু রাহুল চৈতন্যকে কিছু বলতে পারে না, কারণ রাহুল তার কাজের জন্য চৈতন্যের ওপর নির্ভরশীল ছিল। এরপর মুভি আবারও বর্তমান সিনে ফিরে আসে, যেখানে দেখানো হয় রাহুল চৈতন্যের সাথে দেখা করতে একটি বারে যাচ্ছিল। তারা দুইজন একটি পিস্তল কেনার জন্য একজন লোকের সাথে দেখা করতে আসে, কারণ জুয়েলারি শপে চুরি করার জন্য তাদের পিস্তলের দরকার ছিল। কিন্তু পুলিশ আগে থেকেই তাদের কল রেকর্ড শুনে তাদের সব প্ল্যান জেনে নিয়েছিল। তারা রাহুল আর চৈতন্যের ওপর নজর রাখছিল। এরপর পুলিশ চৈতন্যকে ধরে ফেলে, কিন্তু রাহুল কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে পারে। পরের দিন কোনোভাবে একটা গান সে জোগাড় করে। এরপর চুরি করার জন্য একটি জুয়েলারি শপে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও রাহুল খুব একটা সুবিধা করতে পারেনি। সে আবারও পুলিশের কাছে ধরা পড়ে যায়। এবার সৌমিক রাহুলকে বুঝিয়ে বলে যে আমাদের ঝগড়া শুধু দুজনের মধ্যে, আমি চাই না আমাদের ঝগড়ার কারণে কালীর কোনো ক্ষতি হোক। কালীকে খুঁজতে গিয়ে 8টা নিখোঁজ বাচ্চাকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কালীর কোনো খোঁজ পাওয়া যায়নি। কালীকে একমাত্র আমিই খুঁজে বের করতে পারি, তাই এসব পাগলামি করা বন্ধ করো। সৌমিক রাহুলকে বলে যে কিডন্যাপার ফোন করেছে সে চৈতন্য হতে পারে। আমরা ওর থেকে কথা বের করার চেষ্টা করছি, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। এবার তুমি যদি পারো তো ওর থেকে সত্যিটা জানার চেষ্টা করো। এরপর রাহুল চৈতন্যর কাছে যায়। রাহুল চৈতন্যের ওপর কালীকে কিডন্যাপিংয়ের দোষ দিতে থাকে। চৈতন্য এসব শুনে রাহুলের ওপর প্রচণ্ড রেগে যায়। চৈতন্য বলে, গত 2 বছর ধরে তোর বাড়ি ভাড়ার টাকা আমি দিচ্ছি, তোর পেট্রোল খরচ থেকে শুরু করে মোবাইল বিল সব কিছুই আমার টাকায় চলে, আর আমি কিনা কালীকে কিডন্যাপ করে তোর থেকে টাকা চাইবো? তোর কাছে আমাকে দেওয়ার মতো আছেই বা কি? তোর জন্য কত টাকা ধার নিয়ে বসে আছি তুই কি সেটা জানিস? আর তুই এনেছিস আমার উপর কিডন্যাপিংয়ের দোষ দিতে। এসব বলে চৈতন্য রাহুলকে বকতে থাকে। এর মধ্যে রাহুলের ফোনে সেই কিডন্যাপারের নম্বর থেকে কল আসে। কিডন্যাপার আবারও ভয়েস রেকর্ড দিয়ে রাহুলকে ব্ল্যাকমেইল করে। আর এবারের কাজটা করেছিল রাকি। রাকি আর চৈতন্য মিলে এক টিমে কাজ করছিল। এই কারণেই রাকি শালিনীকে টাকা দেওয়ার জন্য কনভিন্স করছিল। আর পুলিশ যাতে চৈতন্যকে সন্দেহ না করে, তাই চৈতন্য থানায় থাকা অবস্থায় রাকি রাহুলকে কল করে। সৌমিক এবারেও তাদের সব কথা শুনে ফেলে। এরপর সৌমিক ওই কিডন্যাপারকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে শালিনীর ভাই সিদ্ধার্থ নিউজ পেপারে কালীর নিখোঁজ হওয়ার খবরটা দেখতে পায়। সিদ্ধার্থের টাকার প্রয়োজন ছিল, তাই সেও এই সুযোগ হাতছাড়া করেনি। সিদ্ধার্থ শালিনীকে ফোন করে এবং বলে যে কালী তার কাছেই আছে, আর কালীকে ফেরত পেতে চাইলে 50 লক্ষ টাকা দিতে হবে। শালিনী তখন তার বাবার কাছ থেকে টাকা চায়, কিন্তু শালিনী 50 লক্ষ টাকার জায়গায় 65 লক্ষ টাকা চায়। তার বাবা টাকা নিয়ে এসে শালিনীকে সবগুলো টাকা দিয়ে দেয়। শালিনী তখন টাকার ব্যাগ নিয়ে কিডন্যাপার অর্থাৎ তার ভাই সিদ্ধার্থের দেওয়ার ঠিকানায় পৌঁছায়, আর সেখানে 50 লক্ষ টাকার ব্যাগ রেখে আসে, আর বাকি 15 লক্ষ টাকা নিজের কাছে সে রেখে দেয়। মেয়ের এই কিডন্যাপিংয়ের সুযোগ শালিনীও কিছুটা নিচ্ছিল। এরপর শালিনী সেই টাকা রাকির কাছে রেখে যায়, আর বলে সে 1 সপ্তাহ পরে এসে পরিস্থিতি স্বাভাবিক হলে এই টাকাগুলো নিয়ে যাবে। অন্যদিকে সৌমিক তাদের কল রেকর্ড শুনে শালিনীকে খুঁজতে থাকে, যাতে কিডন্যাপারকে সে ধরতে পারে। কিন্তু কিডন্যাপার ততক্ষণে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। সৌমিক শালিনীর বাবার কাছ থেকে জানতে পারে সে শালিনীকে 65 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু কিডন্যাপার তো 50 লক্ষ টাকা চেয়েছিল। সৌমিক শালিনীর কাছে গিয়ে জানতে চায় সে বাকি 15 লক্ষ টাকা কেন নিয়েছে, সেই টাকা দিয়ে সে কি করবে। শালিনী তখন তাকে বলে, ওই টাকা দিয়ে আমি সেই সব কিছু করব যা তুমি আমাকে দিতে পারোনি। বিয়ের পর থেকে তুমি কখনো আমার সাথে ভালো ব্যবহার করনি, কখনো এটা পর্যন্ত জানতে চাওনি যে আমি ভালো আছি কিনা। বিয়ের পরে আমাকে পুরোপুরি একজন কয়েদি বানিয়ে রেখেছো তুমি শুধুমাত্র কলেজের সময়ের প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে বিয়ে করেছিলে। শালিনী তার এতদিনের জমানো সব কষ্টের কথা তাকে বলে দেয়। সৌমিক এসব কথা শুনে কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ ওই কিডন্যাপারের ফোন ট্র্যাক করে জানতে পারে যে এটা আসলে শালিনীর ভাইয়ের কাজ। পুলিশ আরও জানায় যে শালিনীর ফ্রেন্ড রাকি শালিনীর দেওয়া টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। সৌমিক শালিনীকে বলে, তুমি যার কাছে বিশ্বাস করে টাকা রেখে এসেছিলে সে পালিয়ে গিয়েছে, এবার তুমি কি করবে? সৌমিক এটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শালিনীর রাগে ড্রয়ার থেকে গান বের করে, এরপর সৌমিককেই শ্যুট করে, কারণ সৌমিকের জন্য তার জীবনের এত দুর্দশা। সৌমিক শালিনীকে কিছুই বলে না। সে ওই
আহত অবস্থাতেই সিদ্ধার্থের বাড়িতে যায়। সিদ্ধার্থ টাকা পেয়ে তখন মনের আনন্দে নাচছিল, গান গাইছিল। এমন সময় সৌমিক পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় আর বাকি সব টাকা সহ সিদ্ধার্থকে ধরে ফেলে। এরপর সৌমিক সেই টাকা রাহুলকে দেয় যাতে রাহুল ফোনে কথা বলা ওই আসল কিডন্যাপারকে টাকা দিয়ে কালীকে উদ্ধার করতে পারে। পুলিশ টাকার ব্যাগ নিয়ে রাহুলকে কিডন্যাপারের কাছে পাঠায় আর তার উপর নজর রাখে যাতে আসল কিডন্যাপারকে সে ধরে ফেলতে পারে। এরপর রাহুল গাড়ি নিয়ে কিডন্যাপারের লোকেশনে যায়, কিন্তু কিডন্যাপার রাহুলকে ফোন করে বলে তার ফোন ফেলে দিতে আর রাহুলকে কিডন্যাপারের দেওয়া ফোন ইউজ করতে। পুলিশ গাড়িতে জিপিএস ট্র্যাকারও লাগিয়ে রেখেছিল, রাহুল সেটাও খুলে ফেলে। পুলিশের গাড়ি বিভিন্ন স্পটে সেট করা ছিল, তারা রাহুলকে ফলো করতে থাকে। এরপর রাহুল টাকা দেওয়ার জন্য একটা শপিং মলে ঢোকে। পুলিশ তাদের গাড়ি নিয়ে মলের বাহিরে দাঁড়িয়েছিল, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও রাহুলকে বের হতে দেখা যায় না। এরপর পুলিশ মলের ভেতরে ঢোকে, কিন্তু রাহুলকে তারা কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর সৌমিক সেখানে আসে। এরপর শপিং মলের সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখতে পায় রাহুল প্রথমে গাড়ি থেকে টাকার ব্যাগটা বের করে, এরপর সোজা এসে আগে থেকে পার্ক করে রাখা একটা গাড়িতে উঠে পড়ে। তারপর সেই গাড়ি নিয়ে তারা মল থেকে বেরিয়ে যায়। আসলে এখানে কোনো কিডন্যাপারই আসেনি আর রাহুল কাউকে টাকাও দেয়নি, বরং সে নিজেই টাকা নিয়ে পালিয়ে যায়। রাতে সৌমিক পুরোপুরি হতাশ হয়ে বাড়ি ফেরে। এরপর সৌমিকের কাছে রাহুলের ফোন আসে। সৌমিক রাহুলের কাছে জানতে চায় সে কোথায় আছে। রাহুল বলে, তোর তো পুলিশ হওয়া নিয়ে অনেক অহংকার ছিল, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করছিস কেন যে আমি কোথায় আছি? পারলে নিজেই আমাকে খুঁজে বের কর। রাহুল এই সব কিছু সৌমিককে শিক্ষা দেওয়ার জন্য করেছিল। রাহুল বলে, তুই আমার থেকে শালিনী আর আমার মেয়েকে কেড়ে নিয়েছিস, এবার আমি তোর অহংকার ভেঙে দিয়েছি। সৌমিক জানতে চায় কালী কোথায় আছে। কালী যদি তোর কাছে থাকে তাহলে তুই বলে দে, আমি আর কালীকে খুঁজব না। এরপর রাহুল ফোনটা কেটে দেয়। রাহুল চৈতন্য আর রাকির কাছে আসে। আসলে এই পুরো প্ল্যানে রাহুল, চৈতন্য আর রাকি একসাথে কাজ করেছে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা ছিল, কারণ কালী তাদের কারোর কাছেই ছিল না। কালী কিডন্যাপ হওয়ার পর চৈতন্য সেই সুযোগকে কাজে লাগাতে চেয়েছিল। তাদের তিনজনেরই আসলে টাকার প্রয়োজন ছিল। তখন চৈতন্য রাহুলকে বোঝায় যে কালী সৌমিকের কাছে আছে। সৌমিক কালীকে রাহুলের সাথে দেখা করতে দেবে না, তাই কিডন্যাপিং করেছে। আর সৌমিকের সাথে যেহেতু রাহুলের পূর্বে শত্রুতা, তাই রাহুলও এটা বিশ্বাস করে নেয়। আর সৌমিকের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এটাই একমাত্র সুযোগ ছিল। এতে সে একদিকে টাকাও পাবে, অন্যদিকে সৌমিকের সাথে শালিনীর সম্পর্কও খারাপ হয়ে যাবে। তাই রাহুল রাকি আর চৈতন্যের সাথে হাত মিলিয়ে শালিনীর থেকে টাকা নিয়ে পালিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ আগে যখন সৌমিক রাহুলকে ফোন করেছিল তখন সে জানতে পারে কালী সৌমিকের কাছে নেই। এতে রাহুলের মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। রাহুল এসে চৈতন্যকে ইচ্ছে মতো মারতে থাকে, কারণ চৈতন্য সারা জীবন রাহুলকে ব্যবহার করে এসেছে। না সে তাকে কোনো ভালো কাজ করতে দিয়েছে, আর না তাকে সে এই কাজ থেকে বের হতে দিয়েছে। এমনকি শালিনী তার জীবন থেকে চলে যাওয়ারও প্রধান কারণ ছিল এই চৈতন্য। আর শেষ পর্যন্ত সে তার মেয়ে কালীকেও হারাতে বসেছে এই চৈতন্যের কারণে। রাহুল পুরো হুঁশ হারিয়ে চৈতন্যকে মারতে থাকে। আর এই মারামারির ফাঁকে রাকি টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বলা চলে শেষ পর্যন্ত রাকিরই লাভ হয়েছিল। সে শালিনীর থেকে আলাদা করে 50 লক্ষ টাকা তো নিয়েছিলই, এবার রাহুলের টাকা ভর্তি ব্যাগটাও সে নিয়ে পালিয়ে যায়। এরপর আরও 2 দিন পার হয়ে যায়, আর এরপরেই গল্পের আসল টুইস্ট আসে। পুলিশ অনেক পুরনো একটা কেস ফাইল ওপেন করে। এটা ছিল কয়েক বছর আগের একটা বাচ্চা চুরির মামলা। আর এই মামলার প্রধান আসামি ছিল সেই খেলনাওয়ালা শ্রী লাল কুমারের ফুপো। তারা আগে থেকেই ট্রেনে খেলনা বিক্রি করত, আর এই খেলনা বিক্রির বাহানা দিয়ে বাচ্চাদের চুরি করে তাদেরকে বিক্রি করে দিত। একবার ধরা পড়ে যাওয়ায় শ্রী লাল কুমারের ফুফুকে 5 বছরে জেল খাটতে হয়েছিল। এরপর পুলিশ আবার নতুনভাবে ইনভেস্টিগেশন শুরু করে। তারা জানতে পারে যে তিনি আসলে শ্রী লাল কুমারের ফুপু নয়। মিথ্যা পরিচয় দিয়ে তারা এখনও বাচ্চা চুরির কাজ করে যাচ্ছে। পুলিশ কালীর ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রথমে সে বলে যে কালীর ব্যাপারে তিনি কিছুই জানেন না। এরপর পুলিশ তাকে ভয় দেখায় যে পাবলিক যদি জানতে পারে শ্রী লাল কুমার আর তার মাঝে এমন বাচ্চা চুরির ঘটনা আছে, তাহলে তারা রাস্তায় ফেলে তাদেরকে জ্বালিয়ে দেবে। তাই সব স্বীকার করে নেওয়াটাই তাদের জন্য ভালো হবে। এরপর শ্রী লাল কুমারের ফুপু পুলিশকে নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে শ্রী লাল কুমার বাচ্চা চুরি করে লুকিয়ে রাখত। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় তাতে সবার মাথা নষ্ট হয়ে যায়। শ্রী লাল কুমারই সেদিন কালীকে কিডন্যাপ করেছিল। এরপর সেই জায়গায় পাশেই একটা পার্কিং লটে একটা বাইকের বক্সের মধ্যে কালীর হাত পা বেঁধে তাকে অজ্ঞান করে রেখে যায়।
রাত হলে কালীকে সেখান থেকে সরিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হতো, কিন্তু তার আগেই শ্রী লাল কুমার রাহুল আর চৈতন্যের হাতে ধরা পড়ে গিয়েছিল আর তাদের থেকে পালাতে গিয়ে গাড়ির নিচে পড়ে সে মারা যায়। শ্রী লাল কুমার ছাড়া এই ঘটনা আর কেউ জানতো না যে কালী কোথায় আছে, তাই কালীকে কেউ বাঁচাতেও পারেনি। গত এক সপ্তাহ ধরে কালীকে নানানভাবে খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু কালী এখানে না খেয়ে থাকতে থাকতে একসময় মারা যায়। সৌমিক অসহায়ের মতো কালীর লাশের দিকে তাকিয়েছিল, কারণ তার ভুলের কারণে কালী মারা গিয়েছে। সৌমিক যদি ইনভেস্টিগেশনের সময় রাহুলকে দোষ দেওয়ায় ব্যস্ত না থাকতো, তাহলে ইনভেস্টিগেশন অন্যভাবে করা হতো। পুলিশ শ্রী লালের ফুপুকে আরও জোর দিয়ে জিজ্ঞেস করলে শ্রী লালের ফুপু তখনই কালীর কথা বলে দিত আর পুলিশ কালীকে জীবিত উদ্ধার করতে পারত। কিন্তু সৌমিক এই সময় পুরো কেস ডাইভার্ট করে দেয়, তাই সৌমিকের চোখে কালীকে বাঁচাতে না পারার অসহায়ত্ব দেখা যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়। আর এমন সব অসাধারণ মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন।